টম সাহেবের বাড়ি, তৈলক্যনাথ মুখোপাধ্যায়। আজকের গল্প শুরু করছি। আমি মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে গল্পটি সংগ্রহ করেছি অবিশ্বাস্য ভূতের গল্প থেকে, সম্পাদনায় লীলা মজুমদার। গল্প শুরু করার আগে বিশেষ কথাটি হলো, গল্পগুলি নেহাত শ্রোতাদের মনোরঞ্জনের জন্য। এর সঙ্গে যদি কোনো বাস্তবের মিল থেকে থাকে তাহলে নিছক সেটা কাকতালীয়। তাই আশা করি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার আনন্দে গল্পগুলি গ্রহণ করবে। টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা, একতলা, দোতলা, তেতলা, কত যে কামরা তাহা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানা ঘরে গিয়ে উপস্থিত হলাম। মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল, কোথাও কিছু নাই। হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই, কেবল সেই একটি দাগ মাত্র। অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম। অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আরেকটি পায়ের দাগ পড়িল। আমি আমার সঙ্গী ভৃত্যের গা টিপিলাম, সেও আমার গা টিপিল। এই রূপে যতই যাই আগে ধুলার উপর, ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে। কেবল এক পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়ে উপস্থিত হইলাম, তখন আর দাগ পড়িল না। সে ঘর হইতে বাইর হইয়া আমরা অন্য অন্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম। তখন রাত্রি হইয়াছিল। ভৃত্য বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল। সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল। আমি বলিয়া উঠিলাম, বাহ, এ কি! ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কি বসিয়া রহিয়াছে। মানবের আকৃতি বটে, কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত। তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়ে উঠিলাম। আমার শয়নঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল, কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলায় অন্য অন্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গী ভৃত্য বলিল, এ কি হইল? এ ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি। বিস্ময়ে দ্বারের দিকে চাইয়াছি, এমন সময় কি আশ্চর্য, দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম। এক প্রকার অমানুষিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল। এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল। আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না। নবজীবনের প্রতিকূল কোন একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এইরূপ আমাদের মনে হইল। সর্বনাশ! সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল। সে ঘরে আর অপর দ্বার কি জানালা ছিল না। প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। আমার সঙ্গী বলিল, অতি পাতলা তক্তা দিয়ে কপাট জোড়াটি গঠিত, দুই লাথিতে ভাঙিয়া ফেলিব, দেখি ভূতে কি করিয়া রক্ষা করে। দুই লাথি নয়, 1000 লাথিতেও সে কপাট ভাঙিল না। আমি অনেক চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই সে ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না। শান্ত হইয়া আমরা নিবৃত হইলাম। তখন খল খল করিয়া বিকট হাসির শব্দ হইল।
দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। সেই ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইলাম। সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম। একপাশে মিটমিট করিয়া কেমন একটি নীল বর্ণের অলৌকিক আলো জ্বলিত ছিল। কি আলো, কোথায় যাইতেছি দেখিবার নিমিত্ত আমরা পশ্চাৎগামী হইলাম। সিঁড়ি দিয়ে আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল। তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নগারে প্রবেশ করিলাম। যে বৃদ্ধা এই বাড়িতে একাকী বসবাস করিত, এই ঘরটি তাহার ছিল, আমরা এইরূপ অনুমান করিলাম। ঘরের ভিতর একটি দেরাজ ছিল। খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রইয়াছে। দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম। মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছে। দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম। আমার শয়নঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম। নিকটস্থ ছোট একটি ঘরে ভৃত্যকে শুইতে বলিলাম। মাঝের দ্বার খোলা। যে পত্র দুইখানি উপর হইতে আনিয়েছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম। 50 বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো এক পুরুষ তার প্রিয়জনকে লিখিয়াছিল, কিন্তু নাম ধাম কাহারও ছিল না। তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল। কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা। পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির উপর বসিলাম। ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল। শীতপ্রধান দেশ। ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছিল। সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল। হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম, কিন্তু সোঁত করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না। ভৃত্য এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়াইয়া আসিল। চক্ষু রক্তবর্ণ, যেন কোটর হইতে বাইর হইয়া পড়িতেছে। তার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে। মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে। বলিল, মহাশয়, পালায়ন করুন, পালায়ন করুন। এ স্থানে আর তিল্লাদ্ধ কাল থাকিলে মারা পড়িবেন। বাপরে, ধরিল রে। এইরূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাইর হইয়া তড়তড় করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল। তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়ালাম, কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলে উদ্দেশ্যে পালায়ন করিল। সেই ভয়াবহ শ্মশান দৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম। প্রাণে আমার অতিশয় ত্রাস হইল। একবার মনে ভাবিলাম আমিও পালায়ন করি, কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে, যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম। আমার সম্মুখে তাল গাছ পরিমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল। তাহার মস্তক ছাদে ঠেকিল। সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল। সর্বশরীর আমার শিহরিয়া উঠিল। পিস্তলটি হাত হইতে পড়িয়া গিয়েছিল। আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম। অসাড় ও অপাস হাত উঠিল না। আমি দাঁড়াইবার চেষ্টা করিল। পা অসাড় ও অপাস, পা উঠিল না। চিৎকার করিতে চেষ্টা করিলাম, মুখ দিয়ে কথা বাহির হইল না। জ্ঞান হত হইবার উপক্রম হইল। কিন্তু তখন একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবিলাম, যদি ভয় করি তাহলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব।
এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিলাম। বাতি নিবিল না, অগ্নিস্থানে অগ্নি নির্বাপন হইল না, তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল। আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে, অন্ধকারে থাকিলে মারা পড়িব। পুনরায় উঠিতে চেষ্টা করিলাম, এবার উঠিতে পারিলাম। আস্তে আস্তে গিয়ে একটা জানালা খুলিয়া দিলাম। জ্যোৎস্না রাত্রি ছিল, অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল। সেই আলোকে দেখিলাম যে তালবৃক্ষ পরিমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই, কেবল তার চাহাটি এক পাশে দণ্ডায়মান রহিয়াছে। পুনরায় গিয়া চৌকিতে বসিলাম। পিত হরিত লোহিত নানা বর্ণের গোলকার আলোক এক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া গড়াইয়া বেড়াইতে লাগিল। তারপর ভূমিকম্প হইলে যেমন হয় ঘর সেই রূপ দুলিতে লাগিল। যে চৌকির উপর চিঠি দুইকে রাখিয়াছিলাম তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের নাই একখানি স্ত্রীর লোকের হাত বাহির হইয়া পড়িল। তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম। খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল। মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল। আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল। সাহসে ভর করিয়া আমি বারবার সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম। সে রাত্রিতে আমি কি যে করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য। তো বন্ধুগণ, আজকের গল্প এই পর্যন্তই ছিল। ও পরবর্তী গল্প আমি তোমাদের জন্য আবার পোস্ট করব। আর তোমরা গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো টাটা, বাই।